আসসালামু আলাইকুম। তো তোমাদের সামনে লাইভে চলে আসলাম। তো একটু ওয়েট করি, যারা যারা আজকের এই লাইভটাতে যুক্ত হতে চাও সবাই যুক্ত হোক। তারপরে আমরা আমাদের যে আজকের আলোচনার টপিক সেই টপিকটা শুরু করব। এবং আজকে এই লাইভটা কে কোথা থেকে দেখছ সেটা কমেন্টে জানাতে পারো। আমি তোমাদের সবগুলো কমেন্ট পড়ব এবং তোমাদের যা চাহিদা আমাকে সবগুলো জানাও, যে আমরা এই বিষয়ের উপর ক্লাস চাচ্ছি বা এইটা, বা আমরা কোনো টপিক বুঝতে পারতেছি না, এরকম যা তোমাদের মানে মোট কথা হলো তোমাদের যত সমস্যা এনি যে কোনো কিছু তোমরা জানাইতে পারো। আমি চেষ্টা করব সবগুলো বিষয়ের উত্তর দেওয়ার এবং সমাধান দেওয়ার। তো আমাদের যে আজকের আলোচনার মেইন যে টপিকটা ছিল, তাহলে আমরা সেটা শুরু করব। তোমরা কি কমেন্টে জানাও আমাকে যে আলোচনা যে আমাদের টপিক আজকের সেটা কি আমরা শুরু করব। তো অনেকে যুক্ত হচ্ছে দেখছি। তো তাহলে আমাদের যে আজকের যে আলোচনা টপিক, তাহলে বেশি সময় নষ্ট না করে সেই দিকে আমরা যাই। তো সর্বপ্রথম আমি এই বিষয়ে কেন কথা বলবো এটা আগে বলি, কারণ আমি নিজে এখন পাবলিক বিশ্ববিদ্যালয়ে আছি, এর সুবাদে আমার এটা অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো সর্বপ্রথম যে বিষয়টা, যে এইচএসসিতে থাকা অবস্থায় আমরা কিভাবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি সম্পন্ন করব। তো এইচএসসি থাকা অবস্থায় অনেকে মনে করে যে, সর্বপ্রথম যে জিনিসটা অনেকে মনে করে যে আমি এইচএসসি দিয়ে তারপরে এই যে এডমিশন প্রিপারেশন নেওয়ার জন্য যে 3 মাস 4 মাস সময় পাই, ওই 3-4 মাস ভালো করে খুব ভালো করে পড়ব, তাহলে ওই 3-4 মাস যদি আমি ভালো করে পড়ি তাহলে আমার এডমিশনে ভালো কিছু হয়ে যাবে, আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাব। কিন্তু একটা কথা মনে রাখিও যে তুমি শুধু ওই 3-4 মাস পরে ভালো একটা ফল অর্জন করতে কিন্তু পারবা না, করতে তোমার অনেকটা কষ্ট হয়ে যাবে। কষ্ট বলতে কীরকম, তুমি চান্স পাইলেও চান্স পেতে পারো, কিন্তু সব শেষের দিকে ভালো তুমি একটা পজিশন করতে কিন্তু পারবা না ওই 3-4 মাস শুধু এডমিশন বিষয়ে লেখাপড়া করে। তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, তোমাদের যারা সিনিয়র ভাইরা আপুরা আছে, ওদের কাছ থেকে খবর নিও, দেখিও সবাই সবাই তাদের যে এডমিশনের যে জার্নি, এডমিশনের যে পড়ালেখা, এটা জার্নিটা সবাই যে শুরু করছে, এটা প্রায় এইচএসসি যে তাদের একাডেমিক পড়ার পাশাপাশি তারা এটা প্রিপারেশন নেওয়া শুরু করছে। তারা শুধু যে এই 3-4 মাস যে এডমিশনের সময় পাবে এই সময়টার পরেই নির্ভর করবে এরকমটা কিন্তু তাদের ক্ষেত্রে হয়নি, কারণ তারা বুঝে, আর ওই স্টুডেন্টগুলোই কিন্তু টপ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলোতে। তো এই জন্য এই বিষয়টা মাথায় তোমাদের রাখতে হবে, যেন আমাদের এই যে এইচএসসি যে আসি, এইচএসসি থাকা অবস্থায় যেন আমাদের এডমিশনের প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যায়। সর্বপ্রথম মাথায় এটা চিন্তা ভাবনা করতে হবে, কারণ তোমার ওই শেষে 3 মাস গিয়ে বা শেষের ওই 3-4 মাস 3-4 মাসে কিন্তু কখনোই কিন্তু সম্ভব না এই এডমিশনের এতগুলো পড়া শেষ করা। তো এই জন্য এই বিষয়টা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে, যেন আমরা আগে থেকেই এই বিষয়ে সচেতন হতে পারি। তো তারপরে যে বিষয়টা আমাদের মাথায় সবচেয়ে বড় একটা সমস্যা দেখা যায়, যে মানবিকের ক্ষেত্রে, যেহেতু আমরা মানবিক নিয়ে কাজ করি, তো মানবিকের বিষয়ের ক্ষেত্রে সেটা হলো ইংরেজির বড় একটা সমস্যা। তো ওই তোমার একটা জিনিস আমি লক্ষ্য করে দেখছি যে এডমিশনের টাইমে, বিশেষ করে ওই সময়টাতে 3-4 মাসে তুমি বাংলা এবং সাধারণ জ্ঞান যদি কিছুই না পড়ে থাকো, মনে করো সবগুলো নতুন তোমার, তারপরেও তুমি ওই দুইটা খুব সুন্দরভাবে শেষ করে দিতে পারবা, খুব বড় একটা প্রবলেম হবে না। কিন্তু তুমি ইংরেজি যদি তুমি একবারে সম্পূর্ণ নতুন হয়ে যাও সেখানে, মানে কোনো আগে থেকে ধারণা নাই এই বিষয়ে, তাহলে কিন্তু অনেক বড় প্রবলেম হয়ে যাবে, মানে তুমি শেষ করতে পারবে না। বিশেষ করে তোমাকে আরও সবচেয়ে বড় যে জিনিসটা পেরা দিবে মুখস্থ পাঠগুলা, মানে ইংরেজি যেমন তোমার সিনোনিম অ্যান্টোনিম গ্রুপ ভার্ব ভিটামিন ফ্রেজ ওয়ান ওয়ার্ড সাবস্টেশন, এরকম আরও রয়েছে, যে রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো এরকম যে তোমার রয়েছে বিভিন্ন ধরনের মুখস্থ পাঠগুলা, তো এইগুলা তোমার পড়বা ভুলে যাবা। তার মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তো সবাই পড়তেছো, ওটা তো আগে থেকেই পড়া লাগে এইচএসসিতে। তো ওয়ার্ড মিনিংগুলো, বিশেষ করে সিনোনিম অ্যান্টোনিম, এগুলো পড়তেছো তোমরা, কিন্তু এগুলো পড়লে নিজেই বুঝতেছো যে এগুলো কিন্তু মনে থাকতেছে না। তো এডমিশনের সময়ে গিয়ে ওই 3-4 মাসে কিভাবে তুমি তাহলে এতগুলো মনে রাখবা? তো ওই জন্য বিশেষ করে তোমরা কিছু না পারলেও ইংরেজির ক্ষেত্রে আমার সবচেয়ে বড় যে পরামর্শটা থাকবে, তোমরা এইচএসসিতে থাকা অবস্থায় ইংরেজির বিশেষ করে মুখস্থ পাঠগুলো, আর সবাই এইচএসসি থাকা অবস্থায় যে জিনিসটা করে দেখি যে ইংরেজি গ্রামাটিক্যাল পার্টগুলো বেশি, মানে ওইদিকে বেশি একটু ফোকাস দেয়। করতে পারো, সমস্যা নাই, কিন্তু তোমার আমার মতে, যেটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, মুখস্থ পাঠগুলো
আগে থেকেই দেখা উচিত। কারণ যারা একটু টপ করে তোমরা তাদের কাছ থেকে খবর নিয়ে দেখিয়ে যে বেশিরভাগই এরকম করে, তারা মুখস্থ পাঠগুলো এইচএসসি থেকেই পড়ে আসতেছে, মানে প্রতিদিন ওরা রিভিশনের বইগুলো রাখে। কারণ এগুলো এভাবে যদি না পড়া হয় তাহলে তোমার কিন্তু মনে থাকবে না, এগুলো বারবার রিভিশন দিতে হয়। শুধু একদিন পড়লা আবার পড়ো না, এভাবে করে তোমার কিন্তু এগুলো মনে থাকবে না। মানে তোমার এগুলো কিন্তু পড়ার আবার নিয়ম আছে মুখস্থ পাঠগুলো। এটার পর আমি আবার ভিডিও নিয়ে আসবো তোমাদের, যে মুখস্থ যে পাঠগুলো রয়েছে এগুলো কিভাবে পড়বো। এগুলো কিন্তু পড়ার প্রসেস রয়েছে। আমরা যেভাবে গতানুগতিকভাবে পড়ে থাকি এভাবে পড়লে কিন্তু এগুলো মনে থাকবে না। এগুলো নিয়মকানুন রয়েছে, পড়ার ধরন রয়েছে, সেভাবে পড়লে তাহলে আমাদের মাথার মধ্যে বেশি দিন থাকবে। তো ওইটা আলাদা বিষয়, ওইটা অন্য কোনো সময় আলোচনা করব। তো আজকের যে আমাদের আলোচনার টপিক আমরা সেটার মধ্যে থাকি। তো তাহলে যে বিষয়টা ছিল যে এডমিশনের এই সময়টাতে এই আমাদের ইংরেজির যে বিষয়টা, এটা আগে থেকেই তোমাদের সচেতন হতে হবে। যে বিশেষ করে যারা এইচএসসি 25 এবং 26 রয়েছে, 25-এর তো বেশি দিন আর সময় নাই, এইচএসসি 25-এর তাদের কিন্তু পরীক্ষা কিন্তু অতি মানে একেবারে দরজার মধ্যে চলে আসছে, নখ দিতেছে, এরকম অবস্থা। তারা চাইলে এখন এডমিশনে খুব একটা হালকা পাতলা ধারণা রাখতে পারে, তবে এখন তাদের আমার মতে যদি পরামর্শ থাকে, তাদের প্রধান এখন দায়িত্ব থাকবে তাদের এইচএসসি একাডেমিক যদি পড়াগুলো শেষ না হয় সেগুলোর দিকে ফোকাসটা দেওয়া, এবং সেগুলোর পাশাপাশি যদি সময় থাকে তাহলে অ্যাডমিশন। আর তোমার যারা 26 ব্যাচ রয়েছে তাদের কিন্তু অনেক সময় আছে, তারা এখন থেকে চাইলে অ্যাডমিশনের একবারে ফুলফিল সব কিছু শেষ করে দিতে পারে। এখন এখানে আরেকটা যে সমস্যাটা আমি দেখি স্টুডেন্টদের মাঝে যে সমস্যাটা লক্ষ্য করা হয় সেগুলো হলো পড়ার একটা প্ল্যান থাকে না। এরকম পড়ার প্ল্যান থাকে না, মনে করো আজকে তুমি কি পড়বা এরকম কোনো কিন্তু প্ল্যান নাই। এরকম মানে বেশিরভাগই স্টুডেন্ট থাকে যে বাংলা মনে করো ধরছি, বাংলা পড়তেছি, কবে শেষ হবে না শেষ হবে কোনো মানে এর গ্যারেন্টি নাই, মানে কোনো ঠিক ঠিকানা নেই। তো এরকমটা হলে কিন্তু সমস্যা হয়ে যাবে, কারণ তোমার কিন্তু তখন চাহিদা থাকবে না, মানে বাংলাটা কবে শেষ হবে, বাংলা বইটা আমি এটা কবে মানে এই গদ্য পদ্যটা শেষ হবে, এরকম কিন্তু তখন কিন্তু কোনো তোমার লক্ষ্য থাকতেছে না। আর যখন তুমি টার্গেট করে পড়বা, যে মনে করো আজকে তোমার মনে করো আজকে যে তারিখ, ওই তারিখ দিলা, তারিখ দেওয়ার পর আজকে তারিখের মধ্যে মনে করো তোমার কি কি দায়িত্ব, আজকে তারিখের মধ্যে মনে করো তুমি প্রথমে অপরিচিতা গল্প পড়বা মনে করো, তারপর একটা পদ্য দিলা, তারপর হলো 2 নম্বর আইসিটির একটা কয়েকটা আইসিটি মানে প্রথম চ্যাপ্টারে কিছু অংশ দিলা, এরপরে তোমার অন্যান্য যে সাবজেক্ট আছে এরকম সাবজেক্টে কিছু চ্যাপ্টার দিলা। এভাবে তোমাকে জিনিসটা কিন্তু সাজায় নিতে হবে, এভাবে তোমাকে নিজের মতো এটা করে নিতে হবে। এটা অনেকে আবার কি করে, এই যে রুটিন বিভিন্ন ধরনের শিক্ষক বা অন্যদের কাছ থেকে করে নেয়, রুটিন অন্য ধরনের কাছ থেকে করে নিলে কিন্তু হবে না। আর রুটিন হতে হবে এইরকম। এখন এটা কিরকম বিষয়টা, তোমার মানে তুমি দিনে যাই করো না কেন, তুমি মোবাইল দেখো, বিনোদন নাও, খেলাধুলা করো, প্রেম প্রীতি করো, যেটাই করো না কেন, যেন দিন শেষে তুমি যেটা টার্গেট করছো, তোমার যেটা লক্ষ্য ছিল যেন ওইটা শেষ হয়। এইরকম যদি তুমি করতে পারো, তুমি দেখবা যে তোমার যে টার্গেট, মনে করো তুমি 1 মাসে 5টা বই শেষ করার ওইভাবে প্ল্যান করছিলা, 5টা বই শেষ না হলেও তোমার 4টা থেকে 4.5টা বই শেষ হয়ে যাবে। আমার কথার সাথে মিলাই নিও ভাই, এভাবে যে লেখাপড়া করছে আর যারা ভালো স্টুডেন্ট তারা এইভাবে পড়ালেখা করে বেশিরভাগ, তারা কেউ দিনে প্ল্যান নেয় না, কেউ আবার অনেকে দেখছি যে 1 সপ্তাহ প্ল্যান একসাথে নেয়, মানে এক একজন এক এক, কিন্তু প্ল্যান তোমাকে করতে হবে তোমার এখন যেটা প্রয়োজন। কেউ আবার কি করে যে আমি এই এক সপ্তাহে আমি এই 2টা বই শেষ করবো, এভাবে প্ল্যান করে, মানে এক একজনের প্ল্যানটা এক এক রকম হয়। কিন্তু আমি দেখছি আমার মানে দিনের প্ল্যান দিনে শেষ করতে ভালো হয়তো, আমার জন্য সুবিধা হয়তো, এবং যখন ওই প্ল্যানটা শেষ করে ওইটা কেটে দিতাম, ওইটার মধ্যে একটা প্রশান্তি, ওইটা মানে খুব একটা আরও পড়ার প্রতি একটা অনুপ্রেরণা সৃষ্টি করতো। তো এভাবে তোমাদের মূলত এইচএসসি থাকা অবস্থায় তোমাদের এভাবে এখন থেকেই তোমাদের পড়তে হবে, এবং এর পাশাপাশি তোমাদের একটা কাজ রাখতে হবে, প্রতিদিন তোমাদের এইচএসসির পড়া প্লাস হলো এডমিশনের পড়া দুইটাই করতে হবে। মানে তুমি এইচএসসিটিতে ফোকাস দিবা বেশি, মনে করো দৈনিক তুমি 6 ঘন্টা বা 8 ঘন্টা পড়তেছ, তোমাদের কিন্তু প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা কিন্তু পড়া লাগবে যারা এইচএসসিতে আসো এখন থেকেই, যদি তোমরা ভালো কিছু একটা করতে চাও। কারণ পরিশ্রম ছাড়া কখনো কোনো কিছু কিন্তু আসে না সফলতা। যারা ভালো জায়গায়, আরেকটা জিনিস কি, আমাদের একটা জিনিস দেখো, অনেকে আমরা মনে করি যারা ধনী মানুষ তারা মনে হয় পরিশ্রম ছাড়া এমনিতেই ধনী জায়গায় চলে গেছে, সে জায়গাটা তারা পেয়ে গেছে, এটা কখনোই না। কিন্তু তারা রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করছে, 24 ঘন্টার মধ্যে তাদের অতীতটা শুনিও সবার, যে 24 ঘন্টার মধ্যে কেউ 18 ঘন্টা 20 ঘন্টা পর্যন্ত পরিশ্রম করছে, তারপরে কিন্তু সে জায়গায় যেতে পারছে, নতুবা কিন্তু তারা কিন্তু যেতে পারতো না। অর্থাৎ মোট কথা হলো পরিশ্রম, যেই পরিশ্রম করছে সেই সফলতা পাইছে, এটা ইতিহাসের সাক্ষী, এটা তোমরা দেখলেই বুঝবা। যে পরিশ্রম করতে পারে নাই সে কখনো সেই জায়গা দখল করতে পারে নাই, এটাই স্বাভাবিক। তো বিষয় হলো এরকম, লেখাপড়ার ক্ষেত্রেও আমাদের একই বিষয়,
যে মোট কথা হলো আমরা অনেক সময় আরেকটা জিনিস কি হয় লেখাপড়ার ক্ষেত্রে, এটা সবার ক্ষেত্রে হয়, আমারও ক্ষেত্রে হয়, আরও 10 জনের ক্ষেত্রে হয়, মানে কোনো একটা জিনিস পড়ি আবার ভুলে যাই, পড়ি ভুলে যাই, কিন্তু এই ক্ষেত্রে অনেকে হতাশ হয়ে যায় যে আমি পড়তেছি মনে থাকতেছে না, এই আমার দ্বারা মনে হয় হবে না, এটা এরকম এরকম কখনোই মানে মাথায় নিয়ে আসা যাবে না। তুমি পড়বা ঠিক আছে, ভুলবা। আর একটা কথা হলো মোটিভেশন নিয়ে কখনো পড়ালেখা করিও না, পড়ালেখাটাকে তোমার অভ্যাসে পরিণত করো। যেমন একটা সহজ উদাহরণ আমি সব সময় দিয়ে থাকি, যে একজন যে মুয়াজ্জিন যে আজান দেয় তাকে ফজরের সময় মোবাইলে অ্যালার্ম দিতে হয় না, সে এমনি থেকে ঘুম থেকে উঠে। কেন উঠে? কারণ তার ওটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তুমি নিজেই দেখবা, তুমি মনে করো এক সপ্তাহ প্রতিদিন রাত 4টার সময় ঘুম থেকে ওঠো, দেখবা যে তাকে পরবর্তীতে আর অ্যালার্ম লাগবে না, প্রতিদিন আপন থেকেই তোমাকে ওই রাত 4টার সময় আপন থেকেই তুমি জেগে উঠবা। তো এইরকম তোমাকে পড়ালেখাটাকে অভ্যাসে পরিণত করতে হবে। এই যে মনে করো আমি কথা বলতেছি, এরকম বিভিন্ন ধরনের অনুপ্রেরণামূলক এগুলো শুনলা, আরও 10 জনের শুনলা, তারপরে পড়তে বসলা, এই মোটিভেশন সর্বোচ্চ 1 দিন 2 দিন বা 1 ঘন্টা 2 ঘন্টা থাকবে, তারপরে হারাই যাবে। যখন ঘুম থেকে উঠবা সব ভুলে যাবা। তো লেখাপড়ারে তুমি অভ্যাসে পরিণত করতে হবে, মানে ওটা এমন একটা পজিশনে নিয়ে যেতে হবে মন চাবে না। মনে করো তুমি টেবিলে বসলা, পড়তে মন চায় না, ভালো লাগে না, বই বন্ধ করে মনে করো টেবিল থেকে উঠে যাও, এরকমটা চাবে, এরকম আমারও চাইতো, আরও 10 জনও চাইতো, মানে বাদ পড়বো না আর। কিন্তু ওই সময়টাই ওইটাই হলো তোমার হলো এইটাকে অভ্যাসে পরিণত করার সময়। এখন ওই সময়ে যে বসে থাকে সেই কিন্তু ওই অভ্যাসে ওইটা পরিণত করতে পারে। এখন যে আবার উঠে চলে আসে সে আবার কিন্তু পারে না, কিন্তু আর তারপরে দিন আরও হয় না, এভাবে কিন্তু সে আরও মানে ওইটা থেকে দূরে সরে আসে। তো তোমাকে এখানে মানে পড়তে মন চায় না, তারপরও বসে থাকতে হবে, পড়তে হবে, যেভাবে হোক, যে কুশল হোক, তোমাকে পড়তে হবে। তুমি ভুলো, আমার মাথায় মনে করো ঢুকতেছে না কিছু, তারপরও পড়ো, পড়লেই মাথায় ঢুকবে। তুমি যদি না পড়ো তাহলে কি মাথায় ঢুকবে? আরেকটা বিষয় যেটা আমি মানে আমার যে শিক্ষকতা করা অভিজ্ঞতা 3 বছর থেকে আমি যে দেখছি, এটা স্টুডেন্টদের যারা দুর্বল স্টুডেন্ট হয়ে থাকে তাদের ক্ষেত্রে বিশেষ করে এই জিনিসটা লক্ষ্য করতে পারছি যে তারা দুর্বল কেন হয়, আমার অভিজ্ঞতা থেকে দেখছি। কারণ একটা ভালো স্টুডেন্ট আমি লক্ষ্য করছি, ও দিনে 6 থেকে 8 ঘন্টা পরিশ্রম করে একটা টপিক, মানে কোনো একটা যে কোনো হোক, মানে পরিশ্রম করে। একটা দুর্বল স্টুডেন্ট সে দিনে 2 ঘন্টা পড়ে না। তো তাহলে নর্মালি তুমিই চিন্তা করো যে দিনে 2 ঘন্টা পড়ে না, সে কখনো যে 8 ঘন্টা পড়ে তার সাথে মানে প্রতিযোগিতা করতে পারবে? কখনোই কিন্তু সম্ভব না। তো সে দুর্বল এটা কখনো না। কোনো ব্যক্তি কিন্তু সৃষ্টিকর্তা কোনো ব্যক্তিকে কিন্তু দুর্বলভাবে তৈরি করে নাই। প্রত্যেকটা ব্যক্তি একটা নিজস্ব সক্ষমতা রয়েছে। তো এখন সেই ব্যক্তি যদি তার সর্বোচ্চটা দেয়, অবশ্যই কিন্তু সম্ভব অসম্ভব বলে এরকম কোনো কিছু নেই। তুমি চাইলে সব কিছু করতে পারো। তবে এখানে আরও বিষয় আছে, ধর্ম রিলেটেড কিছু কথা আছে, এবং তকদির বলে একটা বিষয় আছে, এটার উপরে বিশ্বাস রাখতে হবে। তবে তোমাকে চেষ্টা করতে হবে যে কোনো বিষয়ে। চেষ্টা তুমি যদি না করো তাহলে কীভাবে আসবে? এমনিতে কিন্তু তোমাকে ফ্রি কোনো কিছু কিন্তু তোমাকে দিবে না, এমনিতে তোমাকে সেটার পরিশ্রম করতে হবে, তাহলে হবে। তাহলে আমাদের যে আলোচনার যে টপিক সেটা থেকে একটু মানে দূরে চলে আসছি। তো আমাদের যে এইচএসসি একাডেমিক, তো এই জিনিসগুলো কেন বলতেছি, কারণ এগুলো হয়, আমার অভিজ্ঞতা থেকে আমি দেখছি, এগুলো শিক্ষকরা করার তাগিদে আমি লক্ষ্য করতে পারছি স্টুডেন্টদের মাঝে এই বিষয়গুলো। তো এই বিষয়গুলো থেকে তোমাদের সবসময় দূরে থাকতে হবে। যারা এখন থেকে মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য এগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছ আর কি, যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি প্রিপারেশন নিচ্ছ তাদেরও ক্ষেত্রে এই কথাগুলো প্রযোজ্য হবে। তো তোমাদের মেইন যে জিনিসটা ফোকাস রাখতে হবে মানে রেগুলার পড়ালেখা। আরেকটা বিষয় এখানে, আরেকটা যে জিনিসটা লক্ষ্য করি সেটা হলো কি, অনেক স্টুডেন্ট এরকম থাকে, মনে করো একদিন মনে করো 14 ঘন্টা 15 ঘন্টা পড়লো, আরেকদিন মনে করো 10 ঘন্টা পড়লো, তারপরের দিন কোনো খবর নাই, তারপরের দিন আবার কোনো খবর নেই, তারপরের দিন আবার 20 ঘন্টা পড়লো। এভাবে পড়ালেখা করে কিন্তু মানে ভালো কিছু করতে অনেক কঠিন হয়ে যাবে। কারণ একটা রেগুলার বিষয় রয়েছে, যেই রেগুলার থাকবে সেই কিন্তু ভালো কিছু করতে পারবে। তুমি যদি রেগুলার যদি না থাকো, একদিন পড়লা 10 দিন না, এভাবে কিন্তু সমস্যা হয়ে যাবে তোমার। তো বিষয়টা হলো এইরকম, এই জিনিসটাও করবা না। তো যারা এডমিশনে বা এইচএসসি থাকা অবস্থায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ তাদের ক্ষেত্রে মেইন যে বিষয়টা বলবো, তোমরা রেগুলারিটি অর্জন করবা। এবং তোমাদের আরেকটা বিষয়, মানবিকের ক্ষেত্রে যে জিনিসটা আমি লক্ষ্য করতে পারছি সেটা হলো, তারা যদি গুচ্ছ থাকে আর কি, গুচ্ছে তো অবশ্যই থাকবে, কিন্তু সবগুলো বিশ্ববিদ্যালয় নাও থাকতে পারে। কারণ ইদানিংকালে দেখা যাচ্ছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় তাদের যে গুচ্ছের প্রক্রিয়া রয়েছে সেটা থেকে বের হয়ে যাচ্ছে আর কি। তো যদি থাকে আর কি সমস্যা নাই, থাকবে তো কিছু না কিছু হলো। তো এটার জন্য আমি দেখছি গুচ্ছের ক্ষেত্রে বিশেষ করে কেউ যদি এইচএসসিতে খুব ভালো মতো পড়ি, মানে খুব ভালোভাবে যদি এইচএসসিটা কভার করি, তার গুচ্ছের জন্য আলাদা নতুন করে কোনো কিছু পড়তে হয় না। কিন্তু
মানে এইচএসসির যে বিষয়গুলো ওইগুলোই গুচ্ছতে আছে, আলাদা নতুন কোনো টপিক দেয়, নতুন কোনো বিষয় দেয় এরকমটা না। তুমি নিজেই বিগত সালে কোশ্চেনগুলো দেখবা যে এইচএসসি যে সাবজেক্টগুলো পড়ছো, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান বলতে যে এইচএসসি সাবজেক্টগুলো ওইগুলোতেই দেয়, মানে ঘুরে ফিরে ওইগুলোই। তো কেউ যদি এইচএসসি থাকা অবস্থায় এই প্রিপারেশনটা খুব ভালোভাবে নেয়, তাহলে এডমিশনে গিয়ে তার নতুন ওইগুলো নিয়ে প্যারা নেওয়ার দরকার আছে নাই। যেমন আমরা মনে করো বাংলা পড়তেছি, বাংলা ক্ষেত্রে কীরকমটা হয়, মনে করো বাংলা আমি অপরিচিতা গল্পটা পড়লাম। এখন অপরিচিতা গল্পটা পড়ার পর তোমার কী কী দায়িত্ব থাকবে? প্রথম দায়িত্ব হলো তুমি বিগত সালের প্রশ্নগুলো পড়বা। 2 নাম্বার দায়িত্ব হলো তুমি বিগত সালের প্রশ্নের পাশাপাশি তুমি ওই রিলেটেড বিভিন্ন ধরনের স্বনামধন্য কলেজ এবং তোমার বিগত সালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো আসছে সেগুলো দেখবা। এভাবে যদি তুমি দেখো ওই গল্প রিলেটেড তোমার কোনো কিছু বাদ থাকে, কোনো কিছু কিন্তু বাদ থাকে না, অর্থাৎ তোমার গল্পের A to Z সবগুলো তোমার কিন্তু মানে একবারে ধারণা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, তোমার আর কোনো কিছু কিন্তু বাদ থাকলো না, সবগুলো শেষ হয়ে যাবে কিন্তু। তো এভাবে তুমি যদি এরকম বাংলা পড়লা, এরকম বাংলার প্রত্যেকটা টপিক পড়লা, বাংলা দ্বিতীয় যেমন বাংলা দ্বিতীয় তোমাদের বানান আছে, ব্যাকরণিক শব্দ শ্রেণী আছে, তো এই টপিকগুলোই তোমার এডমিশনের সময় গিয়ে আবার কিন্তু নতুন করে পড়তে হয়। তো এখন ওইখানে আবার নতুন করে পড়া কী দরকার, তুমি এখানেই এমনভাবে পড়ো যেন তোমার ওইখানে আবার নতুন যেন না লাগে। এখানে পড়লা, ওইটা রিলেটেড তোমার বিগত সালে প্রশ্ন প্লাস এডমিশনে কী কী প্রশ্ন আছে সবগুলো দেখলো, তাহলে তো হয়ে গেল, মানে তোমার জিনিসটা পরিচিত হয়ে গেল আগে থেকেই। এরকম বাংলা গেল, ঠিক তেমনিভাবে এরকম ইংরেজিটাও, ইংরেজি যে তুমি গ্রামাটিক্যাল টপিকগুলো পড়তেছো এগুলোই আবার সবগুলো এডমিশনে লাগবে, তো এগুলো পড়লা। আর সাধারণ জ্ঞান তোমার এইচএসসি যে বোর্ড বইগুলো আছে, ওই বোর্ড মানে যেগুলো বইগুলো আছে তোমার গ্রুপ ভিত্তিক, যেমন তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে যে সাবজেক্টগুলো বেশি বেশি লাগে, ইকোনমিক্স লাগে, তারপর হলো হিস্ট্রি লাগে, তারপর হলো সোসিওলজি, তারপর হলো জিওগ্রাফি, তারপর হলো লজিক যুক্তিবিদ্যা লাগে, তারপর হলো সিভিক্স পরিণতি লাগে। এই সাবজেক্টগুলো মানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এগুলো বেশি লাগে, তবে বাকি সাবজেক্টগুলো আছে, তবে এইগুলো থেকে প্রশ্ন একটু বেশি দেয় আর কি। তো এই যে সাবজেক্টগুলো আছে এইগুলো তুমি এইচএসসিতে পড়ছো, তো এইগুলো তুমি যদি এমনভাবে পড়ো যেন এডমিশনে তোমার কমপ্লিট হয়ে যায়, তাহলে তো তোমার এডমিশনে আর নতুন কোনো পড়া থাকে না, তোমার এইচএসসিতেই থাকা অবস্থায় তোমার এডমিশনে প্রিপারেশন সম্পূর্ণটা কমপ্লিট হয়ে যায়। তো এইভাবে তোমরা যদি পড়ো তোমাদের আশা করি সমস্যা হবে না এডমিশনে, মানে প্রিপারেশনটা তোমাদের। আর একটা কথা এখানে আছে, অন্যান্য যে বিশ্ববিদ্যালয় আছে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, তোমার জাহাঙ্গীরনগর, তা বিউপি, এগুলোর জন্য তোমার সাধারণ জ্ঞানটা এক্সট্রা করে পড়তে হয়। যদিও সাধারণ জ্ঞান হলো আমাদের যে গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলো আছে এগুলোরই একটা সংযোজন, কিন্তু মানে ওইখানে তথ্যগুলো একটু এলোমেলোভাবে থাকে, এই জন্য আমরা মানে মনে করতে পারি না যে সাধারণ জ্ঞান বলতে আলাদা কোনো বিষয়। দেখবা যে বেশিরভাগই টপিক এগুলো থেকে নেওয়া। তোমরা নিজেরা যখন সাধারণ জ্ঞান পড়বা দেখবা যে এইচএসসি যে তুমি বইগুলো পড়ছো ওইগুলো রিলেটেডই বেশিরভাগ টপিক, তো ওই মিল পাবা, অনেক মিল পাবা কিন্তু। তো এইভাবে তোমরা মানে সবগুলো বিষয় একটা রুটিন করে প্রতিদিন মনে করো 8 ঘন্টা পড়লে তার মধ্যে 6 ঘন্টা তুমি একাডেমিক দিলা আর 2 ঘন্টা তুমি অ্যাডমিশনের জন্য দিলা। এভাবে যদি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে থাকো আশা করি তোমার সমস্যা হবে না, তোমার একাডেমিকেরও ভালো রেজাল্ট হবে, তুমি ভালো একটা বিশ্ববিদ্যালয় ভালো একটা পজিশনে চান্স পাবা। এই হলো বিষয়। এভাবে তোমাদের আশা করি যদি তোমরা এই বিষয়গুলো মেনে চলো তোমাদের কোনো সমস্যা হবে না এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে তোমাদের কোনো প্রবলেম হবে না, তোমরা ভালোভাবে সবগুলো শেষ করতে পারবা। এবং তোমাদের মূলত মেইন টার্গেট সবসময় লক্ষ্য বড় রাখতে হবে। আর একটা বিষয় হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে লিখিত থাকে ওই লিখিতের জন্য তোমাকে মানে প্র্যাকটিস করতে হবে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের। আর ফ্রি হ্যান্ড রাইটিং যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাগবে এরকমটা না, তুমি যেহেতু এইচএসসি স্টুডেন্ট তার মানে তোমার এইচএসসি থাকা অবস্থায় তোমার এইচএসসি ফ্রি হ্যান্ড রাইটিং আছে, তুমি প্যারাগ্রাফ লিখবা, তুমি লেটার লিখবা, তারপর তোমার আরও কম্পোজিশন আছে, তারপর তোমার সিভি আছে, বিভিন্ন ধরনের বিষয়গুলো আছে কিন্তু। তো এখন এগুলো তো এইচএসসিতেও আছে, তো এইচএসসিতে এগুলো লিখতে হবে না, তো এইচএসসিতে লেখার জন্য তোমার ফ্রি হ্যান্ড রাইটিং অভিজ্ঞতা লাগবে না? নাই, লাগবে। তার মানে তোমার 2 জায়গায় লাগছে, তো তুমি এখানে ভালোভাবে শিখো, এখানে শিখলে তো তোমার ওইখানে কাজে লেগে গেল। তো তোমরা এইচএসসিটাকে খুব ভালোভাবে ফোকাস দাও, এইটা খুব ভালোভাবে প্রিপারেশন নাও, দেখবা যে তোমার এডমিশনের প্রিপারেশন প্রায় 60 থেকে 70% কমপ্লিট হয়ে গেছে। এখন এটা যে ভালোভাবে ফোকাস দিতে পারে না তার কিন্তু সমস্যা হয়ে যায়, সে এডমিশনের জন্য অনেকটা পিছনে পড়ে যায়। আর যারা ভালো স্টুডেন্ট তাদের কাছে তোমরা শুনিও, বড় ভাইয়া বা আপুরা যারা আছে তাদের কাছ থেকে শুনিও যে সবাই বলবে যে তোমরা এইচএসসি থাকা অবস্থায় এডমিশনে প্রিপারেশন নাও। এইচএসসিতে থাকলে তখন সময় পাও অনেক, ওই সময়ের মধ্যে তুমি এডমিশন প্রিপারেশন খুব সুন্দরভাবে শেষ করতে পারবা। অল্প 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 করে পড়ে, তবে একবারে পড়তে বলছি না এরকমটা না, অল্প অল্প করে প্রতিদিন মনে করো 1 ঘন্টা 2 ঘন্টা পড়লা এভাবে। কারণ একটা কথাই রয়েছে আমাদের অল্প 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 করতে 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 একসময় কিন্তু সেটা অনেক বিশাল বড় একটা ভান্ডার হয়ে যাবে। তো এই হলো বিষয়। তো আজকের এই আমাদের যে টপিক ছিল যে কীভাবে এইচএসসি থাকা অবস্থায় আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নেব, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো।
তো আজকের পর্বটা তাহলে এখানে শেষ করতেছি। কারো কোনো জানার থাকলে কমেন্টে বলতে পারো, আমি চেষ্টা করব সেগুলো উত্তর দেওয়ার। তো তাহলে যেহেতু কেউ কোনো কিছু বলতেছে না, আমি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।